আজ আমরা এমন একটা সময় নিয়ে কথা বলবো যখন ইংরেজি ভাষা আর তার সাহিত্য এক বিশাল নাটকীয় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল, মানে মধ্যযুগ। এটা এমন এক গল্প যেখানে এক পরাজিত জাতির ভাষা শতাব্দীর পর শতাব্দী ধরে নানান সাংস্কৃতিক আর ভাষাগত টানাপোড়েনের মধ্যে দিয়ে নিজেকে নতুন করে তৈরি করেছিল। তো প্রশ্নটা হলো, একটা ভাষা যখন হেরে যায় তখন ঠিক কি হয়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। এটা ইংরেজির প্রায় হারিয়ে যাওয়ার গল্প, আর তারপর অবিশ্বাস্যভাবে তার নতুন করে জন্ম নেওয়ার গল্প। এই গল্পটা আমাদের দেখায় কিভাবে একটা ভাষা প্রায় বিলুপ্তির মুখ থেকে ফিরে এসে একদিন সারা বিশ্বে প্রভাবশালী হয়ে উঠল। এই পুরো সময়টাকে বুঝতে হলে আসুন একবার টাইমলাইনটা দেখে নিই। আমাদের গল্পের শুরু হচ্ছে 1066 সালের নরমান বিজয় দিয়ে, আর শেষ হচ্ছে মুদ্রণ বিপ্লবের হাত ধরে। এর মাঝের প্রত্যেকটা ঘটনাই কিন্তু ইংরেজি ভাষার গতিপথকে একেবারে পাল্টে দিয়েছিল। চলুন এই যুগটাতেই আমরা ডুব দিই। তাহলে চলুন গল্পের প্রথম ভাগে যাই। 1066-এর সেই নরমান বিজয়, কিভাবে এটা ইংরেজি ভাষার ওপর এমন একটা বড় আঘাত হানল? কিভাবে একটা দেশের প্রধান ভাষা রাতারাতি তার গুরুত্ব হারিয়ে সাধারণ মানুষের মুখের কথায় পরিণত হল? দেখুন, বিজয়ের পরে সমাজে একটা পরিষ্কার ভাষাগত বিভাজন তৈরি হয়ে গেল। একদিকে ফরাসি হয়ে উঠল ক্ষমতা, সরকার আর রাজদরবারের ভাষা, আর অন্যদিকে ইংরেজি। সেটা টিকে রইল শুধু সাধারণ মানুষের মুখের ভাষা হিসেবে, যা বিভিন্ন উপভাষায় এমনভাবে ছড়িয়ে ছিটিয়েছিল যে তার জাতীয় পরিচয়টাই প্রায় মুছে গিয়েছিল। ব্যাপারটা কিন্তু শুধু ভাষাতেই থেমে থাকেনি, সংস্কৃতিও বদলে যাচ্ছিল। যেমন ধরুন, ফ্রান্স থেকে আমদানি হলো শিভ্যালরি বা বীরত্বের এক নতুন ধারণা। অ্যাংলো স্যাক্সনদের পুরনো যোদ্ধা আদর্শের জায়গা নিল এই নতুন ফরাসি রীতি, যেখানে একজন নাইটের কাজ হলো সৌজন্য দেখানো আর সেবা করা। আর এই আদর্শই তখনকার গল্প আর মূল্যবোধকে প্রভাবিত করতে শুরু করল। কিন্তু মজার ব্যাপার হলো, ইংরেজি শুধু টিকেই থাকল না, বরং বলা যেতে পারে এই সংকট আর বিশৃঙ্খলার আগুনই ভাষাটাকে নতুন করে গড়ে তুলেছিল। এটা ছিল ইংরেজির এক নতুন জন্ম। ভাবছেন কিভাবে? আসলে 3টে বড় ঘটনা পুরো সিস্টেমটাকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল যা অপ্রত্যাশিতভাবে ইংরেজির ফিরে আসার পথ তৈরি করে দেয়। যেমন ব্ল্যাক ডেথ পুরনো সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়েছিল, ফ্রান্সের সাথে লম্বা যুদ্ধ ইংরেজদের মধ্যে জাতীয়তাবাদ জাগিয়ে তুলেছিল, আর কৃষক বিদ্রোহ প্রথমবারের মতো সাধারণ মানুষের ভাষাকে আর তাদের দাবিকে রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছিল। আর এর সবচেয়ে বড় প্রমাণ হলো এই আইনটা। ভাবুন তো, 1362 সাল নাগাদ দেশের আইন আদালতগুলোকে ইংরেজি ব্যবহার করার নির্দেশ দেওয়া হলো। কারণটা কি? কারণ ফরাসি ভাষা তখন আর বেশিরভাগ মানুষ বুঝতেই পারত না। প্রায় 300 বছর পর সাধারণ মানুষের ভাষা আবার ক্ষমতার অলিন্দে ফিরে আসছিল। এটা ছিল এক বিরাট বিজয়। তবে একটা কথা মনে রাখতে হবে, যে ইংরেজিটা ফিরে এলো সেটা কিন্তু তার পুরনো চেহারায় ফেরেনি। ফরাসি আর ল্যাটিন থেকে হাজার হাজার নতুন শব্দ নিয়ে এটা আরও অনেক বেশি সমৃদ্ধ আর নমনীয় হয়ে উঠেছিল। মানে এটা ছিল পুরনো আর নতুনের এক অসাধারণ মিশ্রণ। এবার আসা যাক সাহিত্যে। এই যে নতুন একটা মিশ্র ভাষা তৈরি হলো, এটা যখন সাহিত্যে জায়গা করে নিল, তখন যেন দুটো আলাদা স্রোত তৈরি হলো। একদিকে ছিল অভিজাতা ফরাসি প্রভাব, আর অন্যদিকে ছিল ইংল্যান্ডের নিজস্ব মাটির কাছাকাছি ঐতিহ্য। আর এই দুটো ধারার মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল ছিল। একদিকে ছিল ফরাসি স্টাইলের রোম্যান্স, যা রাজদরবারে খুব জনপ্রিয় ছিল, বীরত্ব আর প্রেমের ছন্দ মেলানো গল্প। আর অন্যদিকে ছিল ইংল্যান্ডের নিজস্ব ঐতিহ্য, পুরনো অ্যাংলো স্যাক্সন কবিতার মতো কঠিন, ছন্দহীন আর অনুপ্রাসযুক্ত কবিতা। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে জিওফ্রি চসার লিখছেন লন্ডনের উপভাষায়, যা ছিল ক্ষমতার কেন্দ্র, আর অন্যদিকে ল্যাংল্যান্ড বা গাওয়ান পোয়েটের মতো কবিরা আঞ্চলিক ভাষায় পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছিলেন। যদিও শেষ পর্যন্ত চসারের লন্ডনই কিন্তু বিজয়ী হয়েছিল। তাহলে প্রশ্নটা হলো, এই যে নতুন ইংরেজি সাহিত্য, কারা এটাকে গড়ে তুলল? কোন প্রযুক্তি এর ভবিষ্যৎকে পাকাপোক্ত করল? এই অংশে আমরা ঠিক সেই সব ব্যক্তিত্ব আর উদ্ভাবন নিয়েই কথা বলবো, যারা ইংরেজি সাহিত্যকে তার আধুনিক রূপ দিয়েছিল। আর এই গল্পের প্রধান চরিত্রে যদি কাউকে রাখতেই হয়, তিনি হলেন জিওফ্রে চসার। তাকে ইংরেজি সাহিত্যের জনক বলা হয়, আর এর পেছনে খুব শক্ত কারণও আছে। তিনি প্রথম ফরাসি রোমান্সের কারুকার্য আর ইংরেজির নিজস্ব শক্তিকে একসাথে মিলিয়েছিলেন, যা ইংরেজি কবিতার জন্য এক নতুন দরজা খুলে দিয়েছিল। চসারের সবচেয়ে বড় অবদানগুলোর একটা ছিল ভাষার মান তৈরিতে। মানে তার জনপ্রিয়তা এত বেশি ছিল যে তিনি যে লন্ডনের উপভাষায় লিখতেন, সেটাই ধীরে ধীরে সারা দেশের জন্য একটা স্ট্যান্ডার্ড বা আদর্শ হয়ে ওঠে। আর এটাই ছিল আধুনিক ইংরেজির ভিত্তি।
কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, একজন জনকের কণ্ঠস্বর, তার কাজ ভবিষ্যতের প্রজন্মের কাছে পৌঁছাবে কি করে? চসারের কাজ তো অসাধারণ ছিল, কিন্তু সেটাকে অমর করে রাখার জন্য প্রয়োজন ছিল একটা প্রযুক্তিগত বিপ্লবের। আর সেই বিপ্লবটা ছিল মুদ্রণ যন্ত্র। উইলিয়াম ক্যাক্সটন যখন ইংল্যান্ডে এই প্রযুক্তিটা নিয়ে এলেন, তখন সাহিত্য আর কিছু ধনী বা শিক্ষিত মানুষের মধ্যে আটকে রইল না। বই ছাপানো সহজ হয়ে গেল, আর জ্ঞান পৌঁছে গেল সাধারণ মানুষের কাছে। এটা ছিল তথ্যের একরকম গণতন্ত্রীকরণ। ক্যাক্সটনের অবদানটা কিন্তু শুধু বই ছাপানোতেই সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন একাধারে একজন প্রকাশক এবং সম্পাদক। তিনি চসারের মতো লেখকদের কাজ ছেপে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। আর এভাবেই তিনি ইংরেজি সাহিত্যের প্রথম একটি স্বীকৃত তালিকা বা ক্যানন তৈরি করেছিলেন, যা আজও গুরুত্বপূর্ণ। তাহলে এই যে এত দীর্ঘ আর ঘটনাবহুল একটা যাত্রা, এর শেষে আমরা কি পেলাম? এই যুগের উত্তরাধিকারটা ঠিক কি, যা আজও ইংরেজি ভাষাকে প্রভাবিত করে চলেছে? এক কথায় বলতে গেলে এই যুগেই একটা উপভাষার জগা খিচুড়ি থেকে জন্ম নিল একটা জাতীয় ভাষা। লেখকের ধারণাটাও বদলে গেল। একজন বেনামি কারিগর থেকে লেখক হয়ে উঠলেন একজন সম্মানিত ব্যক্তিত্ব। আর ইংরেজি সাহিত্য তার আসল পরিচয় খুঁজে পেল দেশীয় ঐতিহ্য আর বিদেশি প্রভাবের এক দারুণ মিশ্রণের মধ্যে দিয়ে। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। সেই সময়কার ইংরেজিকে যদি প্লেগ, যুদ্ধ আর কবিরা তৈরি করে থাকে, তাহলে আজকের ইংরেজিকে কোন শক্তিগুলো গড়ে তুলছে? প্রযুক্তি, বিশ্বায়ন নাকি সামাজিক আন্দোলন? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।